আপনারা ফালতু ঝামেলা করবেন না। আমার কাছে কোর্টের অর্ডার শিট আছে। আজকের মধ্যে আপনাদেরকে এই বস্তি খালি করতে হবে। আমরা এই বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? আমরা বস্তি ছাড়বো না। দাদু, তোমার লাগেনি তো? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই। কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার। আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী জিন্দাবাদ 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 স্যার, রোহন চৌধুরী প্রমোটার সাহেব আপনার সাথে কথা বলতে চাই। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী জিন্দাবাদ। বস্তির ওই জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময়ে চাইছেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। জিন্দাবাদ ক্যাশ পৌঁছানোর পর। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী জিন্দাবাদ। আপা মিজান, প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যেই দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলেন। তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুর্তি করতে যাস? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো, এটা তুই কি না? এই ভিডিও আপনি কোথায় পেলেন? এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে তুই অনেক লাইক পাবি। এইরকম করবেন না দাদা, আপনি বারণ করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আর দল বদল করবো না দাদা, এবারকে মতন ক্ষমা করে দেন, সারা জীবনের মতন আমরা পায়ের তলে পড়ে থাকবো। উত্তর বাচ্চা, তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসা এত লাভাচ্ছিলে? এক মাগে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে,
দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমার ওসব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছিস, ডক্টরই থাক। কটায় ফ্লাইট তোর? এখন তো এখানে রাত, সকালে ফ্লাইটে উঠবো। দাঁড়া জিতু, তোর ভাবি ফোন করছে। বলো জান। এমএলএ রোহন চৌধুরীর সময় হলো আমার ফোন রিসিভ করার? এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাজবেন্ড, আজ সকালে আমাকে লাভ ইউ না বলে চলে গেলেন কেন? আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে, ডেকে বলতে পারতে। এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা শোনো। আই লাভ ইউ টু। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার স্বামী শেষ করে দাও রোহনকে। অমূল্যা আমি এমএলএ হব, রাজ করব আমি। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে দাদা। ঠিক আছে, চেঞ্জ করে নাও। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনি তো বস্তির জায়গাটা প্রমোটারকে দিয়ে দিলেন, এখন ওই মানুষগুলো কোথায় থাকবে? ওরা নিজের জায়গাতেই থাকবে। তাহলে যে আপনি 50 কোটি টাকা নিচ্ছেন সেটা? ওটা দিয়ে বস্তির মানুষগুলোর জন্য পাকা ছাদ তৈরি করা হবে। সত্যি স্যার, এত বছর আপনার সাথে আছি, আজও পুরোপুরি আপনাকে চিনতে পারলাম না। সবাই ভালো রূপে খারাপ কাজ করে, আমি নয় খারাপ রূপে ভালো কাজ করি। আই আই রোহন, রোহন, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে রোহন? রোহন। স্যার বেঁচে আছে ম্যাডাম, আমরা প্লেনের ব্যবস্থা করেছি, এক্ষুনি স্যারকে আমেরিকায় নিয়ে যাব। তাড়াতাড়ি চলো। আপনি এদিকটা সামলান ম্যাডাম, স্যারের এই অবস্থার কথা যেন কেউ জানতে না পারে। না, আমি ওর সাথেই থাকবো, নিয়ে চলো আমাকে। একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম, এইসব কথা বিরোধী দল জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে সব জানাবে।
কাপুরুষ একটা কাজ ঠিক মতো করতে পারে না। কি হলো ম্যাডাম? কি হলো ম্যাডাম? রোহনকে শেষ গুলি কে করেছে? আমি ম্যাডাম। কোন হাত দিয়ে? হাত দুটো গুলি বেশি বাড়ি আসতে পারিসনি? তোর জন্য আমার স্বপ্ন পূরণ হলো না। কেন ম্যাডাম? রোহন এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? ও মরার পর আমি নিজে চেক করে এসেছিলাম। জানি না কিভাবে সম্ভব, তবে রোহন যদি জানতে পারে এর পিছনে আমরা আছি, তাহলে ও আমাদেরকে কেটে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবে। ও তোমার মুখ দেখে ফেলিছে। রোহনের হাতে বললে এর থেকে বেশি কষ্ট দিত। আপনি আমাদেরকে আরেকটি সুযোগ দেন ম্যাডাম। আমেরিকা থেকে ফিরলে ওকে শেষ করে দিই। ও মরলে তবে এমএলএর কোদে আমার হবে। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা আজকে আসলে ব্লগ হবে কি না জানি না, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম, যেটা T20 ওয়ার্ল্ড কাপে তাদের নিজেদের যোগ্যতা খেলার হচ্ছে যোগ্যতা অর্জন করছে। তো সাম্প্রতিক কিছু নিউজ এবং শর্ট ফিডে কিছু পোস্ট ঘোরাফেরা করছে, সেখানে দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে ওয়ার্ল্ড কাপটা খেলতে চাচ্ছে না। তো আমার কথা হচ্ছে তারা তাদের নিজেদের যোগ্যতায় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার মতো যোগ্যতা অর্জন করছে। তো এই ইস্যুটা শুরু হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুরের সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নেয়, দলে বিরায় তাকে 9 কোটি রুপির বিনিময়ে। তো ভারতের কিছু উগ্র সাম্প্রদায়িক জাতি যারা আমাদের মুস্তাফিজকে ইন্ডিয়ায় গিয়ে খেলার মতো পরিস্থিতি আর রাখে নাই, তারা নানানভাবে চাপ সৃষ্টি করে সরকারকে এবং কলকাতা নাইট রাইডার্সের যে মালিক শাহরুখ খান তাকে বাধ্য করেছে IPL থেকে মুস্তাফিজকে অব্যাহত রাখতে। তো কথা হচ্ছে তারা জানিয়েছে যে আসলে মুস্তাফিজুর রহমানের কলকাতায় গিয়ে IPL খেলার মতো নিরাপত্তা তারা দিতে পারবে না, এই জন্য তাকে খেলা থেকে বহিষ্কার করেছে, দল থেকে বাদ দিয়েছে। তো আমার কথা হচ্ছে আসলে সত্যি বলতে যদি তাকে কলকাতায় গিয়ে হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে লিগ খেলার মতো পরিস্থিতি না থাকে, সেটা একজন প্লেয়ার, আমাদের মুস্তাফিজুর রহমান সেখানে একজন প্লেয়ার, তার নিরাপত্তা যদি আসলে তার দেশের সরকার এবং প্রশাসন দিতে না পারে, তাহলে এটা তো যুক্তিক কথা। তাহলে পুরো একটা ক্রিকেট টিমকে, আমাদের দেশের টিমকে তারা কীভাবে নিরাপত্তা দেবে? আর ওয়ার্ল্ড কাপ খেললে যে শুধুমাত্র একটা টিম খেলবে তার এরকম কথা না, তার সাথে অনেক সাংবাদিক বাইরে যাবে, আমাদের দেশের অনেক খেলাপ্রিয় বাইরেরা যাবে খেলা উপভোগ করার জন্য, তাদেরকে সাপোর্ট এবং উৎসাহ দেওয়ার জন্য। তাহলে তাদের নিরাপত্তাটা আসলে কোথা থেকে আসে? আচ্ছা, এরই ধারাবাহিক ভিত্তিতে আমাদের আসিফ নজরুল স্যার, ক্রীড়া উপদেষ্টা, যুব ক্রীড়া পরিষদের উপদেষ্টা, তিনি জানিয়ে দিয়েছে যে সে আসলে ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না, কারণ আমাদের অতটুকু নিরাপত্তা নেই, তারা দিতে পারবে না। এই জন্য ICCর যে কর্মকর্তারা আছে তাদেরকে আমরা সাফ জানিয়ে দিয়েছি, বা আছে আসিফ নজরুল স্যার এবং বুলবুল আহমেদ স্যার, BCB প্রেসিডেন্ট, সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আসলে আমরা ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো না, আমাদের ভেন্যু পরিবর্তন করে আমাদের ম্যাচ শিডিউলগুলো শ্রীলঙ্কায় নিয়ে শ্রীলঙ্কার ভেন্যুতে করা হবে। তো আমার যতটুকু ধারণা এবং একটা
এটার যে পরিস্থিতি যে বিবেচনা করে সেটা একটা 5 বছরের বাচ্চাও সেটা বলতে পারবে যে আসলে বাংলাদেশে সেখানে গিয়ে খেলার কোনো পরিস্থিতি নেই। তো এমন তো অবস্থায় আমার দেশের একজন সুনামধন্য ক্রিকেটার সেই কিনা বলতেছে যে আসলে আমরা ভারতে গিয়ে খেলবো, কারণ আমাদের খেলা উচিত, এটা না খেললে আমাদের নিজেদের লস হবে। আসলে তিনি যে এই মন্তব্যটা করলো, কিসের ভিত্তিতে করলো, কোন জ্ঞানে করলো, সেটা আমার আসলে জানা নেই। কারণ খেলার চেয়ে আমাদের প্লেয়ারদের নিরাপত্তাটা বেশি প্রয়োজন। কারণ আজকে আমাদের প্লেয়াররা সব কিছু উঠে গিয়ে যদি খেলতে যায়, যে সেখানে যে কোনো একটা বিপদ বা দুর্ঘটনায় পড়তে পারে, স্বাভাবিক। এটার দায়ভার কি তামিম ইকবাল ভাই নিতে পারবেন? বা এই যে সাংবাদিক ভাইয়েরা বা আমাদের যে খেলাপ্রেমী ভাইয়েরা আছে, আমরা সাপোর্ট করি মন থেকে, আমরা যদি যাই সেখানে, আমাদের যদি একটা কোনো দুর্ঘটনার শিকার হয়, সেটার নিরাপত্তা কি আপনি দিতে পারবেন? তাহলে আপনি কেন ভারতের হয়ে দালালি করছেন, আমাদের বিভ্রান্তি সৃষ্টি করছেন? তো ওনার এই মন্তব্যের ভিত্তিতে আমাদের নাজমুল হোসেন স্যার, বিসিবির এক কর্তা, তিনি তো স্পষ্ট জানিয়েছেন যে ভারতে দালালি করছেন। কারণ এটি স্বাভাবিক তো, কারণ আপনি এরকম একটা পরিস্থিতিতে আপনি ভারতের হয়ে কথা বলবেন, আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের যে পরিস্থিতি সেটা অনুযায়ী আমরা আসলে ভারত আমাদেরকে নানাভাবে সমস্যায় ফেলতে চাচ্ছে। তো আপনি কেন এই মুহূর্তে ভারতের হয়ে কথা বলবেন এবং তাদের সাপোর্ট করবেন? তো আসিফ নজরুল স্যার যে আপনাকে দালাল বলে আখ্যা দিয়েছে, সেটা একদম আমার মতে ঠিক করেছে। তো এরই ভিত্তিতে কিছু ক্রিকেটার আছে, যেমন কোয়াবে প্রেসিডেন্ট মিথুন এবং মেহেদী হাসান মিরাজ, তারা কী করলো যে হঠাৎ করে কোনো কথা নয় তারা সিদ্ধান্ত নিয়ে বিপিএল খেলা চলাকালীন সময়ে তারা খেলা প্রত্যাহার করে আন্দোলনে ডাকে। আরে ভাই, তোমরা তো খেলা প্রত্যাহার করলা বা খেলাটা বন্ধ করে দিলা, এইখানে যে কত দর্শক দূর দূরান্ত থেকে গেছে ঢাকায়, সবার তো বাসা ঢাকায় না, ঢাকার বাইরে থেকেও যে মানুষগুলো গেছে টাকা খরচ করে খেলা উপভোগ করার জন্য, তাদের কথা কি তোমরা একটু চিন্তা করলে না? হ্যাঁ, এই মানুষগুলা স্টেডিয়ামে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলো, টিকিট কাটার টাকাগুলো নষ্ট করলো, এত দূর থেকে জার্নি করে গেলো, এগুলোর কোনো মূল্য নাই তোমাদের কাছে? আচ্ছা, তোমরা এগুলো না বললে তোমরা নিজেদের মতো করে খেলাটা স্টার্ট করে দেবে। আচ্ছা যাক, এখন তুমি দেখো পরিস্থিতিটা কী দাঁড়াইছে। এখন তোমরা এর মধ্যে মিরাজ ভাই কী বললো যে তারা নাকি সরকার থেকে কোনো টাকা পায় না এবং স্পন্সরের টাকা, আইসিসির টাকা তারা খেলে এবং সরকারকে সেই টাকা দেয়। আসলে মানুষ যদি তোমাকে, দর্শক যদি তোমাকে সাপোর্ট না করে, তাহলে তুমি কিসের আইসিসি কেন তোমাদেরকে করবে? আর যে স্পন্সরগুলো যে আসে, এগুলো কেন আসে? মানুষের দেখে তোমাদেরকে ফলো করে মানুষ, এই জন্যই তোমাদেরকে কোম্পানিগুলো স্পন্সর করে। নাহলে তোমার মতো তোমাদেরকে যে খেলা নিয়ে এত উন্নত না করতো, তাহলে তো তোমাদেরকে স্পন্সর করার মতো কোনো প্রশ্ন ওঠে না। আর একটা কথা বললো কি, তোমার সেলফি তোলো, ভাই বাজে খেললে তোমাদেরকে মানুষ একটু কষ্ট পাবে, কারণ তোমরা যে মাঠে যে 11 জন খেলো, তোমরা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোমাদেরকে সাপোর্ট করে, তোমাদের দিকে মুখের দিকে তাকিয়ে বসে থাকে খেলা। তো এই মানুষগুলোর জন্য তোমরা এত ফেমাস, তোমরা এত উপরে উঠতে পারছো, তাহলে তোমরা এই মানুষগুলো খারাপ সময় একটু হয়তো বা খারাপ খেললে, দিনের পর দিন খারাপ খেলে তোমাদেরকে একটু মনের থেকে তোমাদেরকে একটু খুব চাপ দিয়ে দেবে। এই জন্য কি তুমি সেলফি তুলে ফেরাটা দিয়ে দিবা? ভাই, এটা তো ঠিক না ভাই। যাই হোক, মানুষের অধঃপতন যদি শুরু হয় নানানভাবে, তখন এটা কাজ করে। তোমাদের অবস্থা তাই হয়েছে। এই যে এখন তোমরা মাঠে যাইতেছো, খেলতে যাইতেছো, কি পরিস্থিতির শিকার হইতেছো তোমরাই ভালো করে জানো। তো দর্শকদের উপরে লাগতে যাও না, কারণ তাদের জন্যই আজকে তোমরা এত উপরে উঠতে পারছো। দর্শক তোমাদেরকে এত উপরে তুলছে।
চাইলে দর্শক আবার তোমাদেরকে মুহূর্তের মধ্যে সেখান থেকে নামাইও নিতে পারে, যেমনটা পরিস্থিতি তোমরা এখন শিকার হয়েছো। মাঠে ভালো পারফরমেন্স করতে পারতেছো না, কীভাবে করতে পারতো? মানুষের এত বাজে রিয়েকশন, মাঠে নামলে তোমাদেরকে বোয়া দালাল বলে যেভাবে তোমাদেরকে উপহাস করতেছে, তোমরা কীভাবে খেলো? মানুষ সাপোর্ট দিলে না তোমরা ভালো খেলতে পারবে, ঠিক আছে না? এই মানুষগুলোকে যখন তুমি ক্ষিপ্ত করে দেবা, তোমাদের পিছে লাগাই দেবা, তখন তোমার ফলাফল জিরোই আশা করা লাগে, যেটা হচ্ছে এখন। তো সর্বোপরি আমি একটা কথাই বলি যে আসলে ভারতের দালালি যারা করবে তারাই আমাদের এই সোনার বাংলাদেশে ভালো থাকতে পারবে না। এটা বাস্তব প্রমাণ হয়তো বা তোমরা নিজেরাই। তো আশা করি সামনের দিনগুলোতে নিজেদেরকে সংশোধন করবা, দেশের জন্য খেলবা। টাকার জন্য আসলে যদি খেলাই লাগতো, যেমন আমাদের ফুটবলের যে নবজাগরণটা শুরু হয়েছে, হামজা চৌধুরী, সামিদ শিওম, হামিদুল ইসলাম, জায়না আহমেদ, আরও কিছু তরুণ প্লেয়াররা আছে যারা যুক্ত হয়েছে ন্যাশনাল টিমে। এরা কীভাবে দেশের জন্য খেলতেছে বা পরিশ্রম করতেছে দেশের জন্য, সেটা তোমরা একটু দেখে শিখতেও পারো। কারণ জামাল ভুঁইয়া, তারেক কাজী, তারা অনেক আগে থেকে দেশকে অনেক রিপ্রেজেন্ট করতেছে, কষ্ট করতেছে দেশের হয়ে। তারা কিন্তু আসলে টাকার জন্য ভেবে খেলতেছে। হামজা চৌধুরীর কথা যদি বলি, আসলে এই হামজা চৌধুরীর যে খেলার যে তার যে যোগ্যতা বা ইয়াটা বাংলাদেশের, আমার মনে হয় না যে ফুটবলে বাফুফের সেই ক্ষমতা আছে তাদেরকে বেতন দেয়, তার প্রাপ্য বেতনটা দিয়ে তাকে দলে খেলানো যায়। কিন্তু হামজা চৌধুরী কী করছে, সে আসলে টাকার জন্য খেলে নাই, সে দেশকে আসলে মন থেকে গ্রহণ করেছে এবং সে অল্প কিছু দিনের ভিতরে দেশকে যে ভালোবাসা বা মানুষের যে সাপোর্ট তৈরি করেছে, সেটা তার দেশপ্রেমের মাধ্যমে আসলে সম্ভব হয়েছে। সে যদি চাইতো একটা ভালো ডিমান্ড নিয়ে এদেশে খেলার জন্য চুক্তিবদ্ধ হতে পারত, কিন্তু সে তা করে নাই। সে তার দেশকে মানে সে কিন্তু এই দেশে বড় হয় নাই, ওইভাবে থাকেও নাই, বা দেশের প্রতি যে একটা টান তার যে কীভাবে হইলো সেটা আশ্চর্যের বিষয়। কারণ এই দেশে সে তার বড় হওয়া নেই, চলাফেরা নেই, তারপরেও যে দেশকে এতটা আপন করে নিছে দেশের জন্য এবং এভাবে খেলতেছে, সেটা আসলে আশ্চর্যের বিষয়। এবার এইগুলো দেখে তো তোমরা শিখতে পারো আসলে দেশপ্রেম কাকে বলে। তোমরা কি বলতেছো যে না আমরা টাকা দেশ থেকে টাকা নেই না, বা তাহলে দেশ থেকে টাকা নেও না দেখে কি তোমরা এইভাবে খেলবা? তো আমার আর কিছু বলার নেই, আমি অনেক কিছু বললাম, আরও অনেক কিছু বলছে। এগুলো থেকে নিজেকে সংশোধন করো, খেলায় মনোযোগ দাও। আরেকটা জিনিস আমার ভালো লাগে, মুস্তাফিজুর রহমান, তার কাছ থেকে তোমরা কিছু শিক্ষা নিতে পারো। সে কিন্তু আসলে একটু ভালো খেললেই যে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে একবারে নিজের একটা হাইপ তুলে ফেলায় এরকম কিছু। সে প্রতিনিয়ত ভালো করছে, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভিটি নেই, বা সংবাদ সম্মেলনে বসে এত বড় চাপা মারা কথাও নেই। তার মেন ফোকাসটা হচ্ছে খেলার ভিতরে। এর জন্যই সে সবসময় ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে। আর তোমাদের মতো যদি একটু ভালো খেলে মানে শুরু করে দিত, তাহলে তারও একই অবস্থা হতো। এগুলো থেকে শিক্ষা নেব ভাইরা, বুঝছো? দেশের জন্য খেলো, পুরা দেশের মানুষ তোমাদের দিকে আশা করে বসে থাকে, এটা তোমাদের মাথায় রাখা উচিত। তো আশা করি সামনের দিনগুলোতে তোমরা নিজেদেরকে সংশোধন করবা, খেলায় মনোযোগী হবা। দেশ সবার আগে নিজের দেশ, তারপর না অন্য কিছু। হ্যাঁ, তোমরা যে বেতনটা পাও এই ক্রিকেট খেলার মাধ্যমে, তোমরা যে বেতনটা পাও, একজনের বেতন হচ্ছে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা করে বেতন। তো ওই পরিমাণ পারফরমেন্সটাও তো দিতে হবে, তাই না? ওই পরিমাণ পারফরমেন্সটাও তো দেশের জন্য দিতে হবে, যে আসলে আমি দেশ থেকে দেশ আমাকে এত কিছু দিতেছে, তোমাকে হচ্ছে একটা ভালো খেললে তোমাকে যে পুরস্কারগুলো দেওয়া হয় অনেকগুলো বেতনের থেকে অনেক বেশি। তো তোমাদেরকে এগুলো ভাবতে হবে, আসলে সরকার আমাদের এত ইনভেস্ট করছে, আমাদের তো ওইভাবে খেলা উচিত। কারণ তোমাদের থেকে ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা ওরকম জায়গায় বা ওরকম লোক থাকার কারণে যাইতে পারে না।
তো নিজেদেরকে এত বড় কিছু মনে করার ভাবার কিছু নেই। তোমরা খেলায় মনোযোগী হও ভাইয়েরা। দেশকে নিজের মা যেমন দেশও তাই তেমন। তো ওইভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়ায় নিজের একটু ভাবটা কমায় দাও ভাই, বুঝছো? এগুলো দিয়ে আসলে হচ্ছে না। আশা করি তোমরা নিজেদেরকে সংশোধন করবা, সামনের দিনগুলোতে নিজে খেলার ভিতরেই ডুবে থাকার চেষ্টা করবা। আদার্স সাইডে কী হলো না হলো সেটা তোমার দেখার বিষয় না। তুমি প্লেয়ার, তোমার জাস্ট একটাই জানতে থাকতে হবে তুমি কীভাবে ভালো খেলবা, তুমি নিজের আরও কীভাবে ইমপ্রুভ করবা, এগুলো হচ্ছে তোমার লক্ষ্য রাখতে হবে। এই যে তাসকিন আহমেদ, সে কিন্তু হারাই গেছিলো সে কিন্তু এক সময় একদম হারাই গেছিলো, যে সে ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই, সে অনেক মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। এরপর কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে তো এরকম অ্যাক্টিভ থাকে না, নিজেকে সময় দিছে, নিজের ইমপ্রুভমেন্টে সময় দিছে। এর জন্য সে কিন্তু ভালোভাবে আবার বেগ আসতে পারছে ন্যাশনাল টিম। সে কিন্তু এখন নিজে সামনে থেকে নেতৃত্ব দিতে পারতেছে। পেস বোলিং যে ইউনিটটা আছে সেটার পুরোটাই সে নেতৃত্ব দিতে পারছে। তার ওই যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু এখন কাজে লাগছে। সো আশা করি সবাই যারা প্লেয়ার আছো তোমরা সবাই নিজেদের খেলায় মনোযোগী হবা, দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবা। মানুষ তোমাদেরকে আবারও ভালোবাসা হাসিটা নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।